মেধাবী লোকগুলোই কিন্তু রাষ্ট্রের ক্ষতিটা সবচেয়ে বেশি করছে। এই যে ইউনূস সাহেব যেটা শুরু করেছেন ওটা কিন্তু পাশ করতে হলে পার্লামেন্ট পাশ করবে। আজকে যে এত সংস্কার টস্কার কথা বলে দিচ্ছে, এইগুলো কেন আজকে করা হয় না? কখনো আওয়ামী লীগ পাকিস্তান আমলে সমাজতন্ত্রের কথা বলেনি। নির্বাচন হয় নাই, আগের দিন রাত্রে আমরাও সেই ভোট সিল মাইরেই আমরা নির্বাচিত হয়েছি। যে আইন বানায় সেই আইন ভাঙে, আর সাধারণ যারা সে আইন ভাঙলে সে গ্রেপ্তার হয়। এই যে আন্দোলনটি এখানে হলো, এই আন্দোলনে কিন্তু জনাব তারেক রহমান সর্বদা সবসময় তিনি লক্ষ্য রেখেছেন কোন দিকে যায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কয়টা নির্বাচন হয়েছে অন্যগুলোর চেয়ে গ্রহণযোগ্যতা বেশি ছিল। এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তার বিতরণ যখন হলো তার সবচেয়ে বেশি মনে কষ্ট পাইছে ভারতের নরেন্দ্র মোদী। এই কারণে কি আমরা দেশ স্বাধীন করছিলাম? যে এই ধরনের বিবেকহীন মানুষগুলোর মানে রাষ্ট্রের চালিকা শক্তিতে বসে থাকবে, আর চালিকা শক্তিতে বসে ইচ্ছা মতো যেভাবে তারা দমন পীড়ন নিপীড়ন নির্যাতন করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি এই সংলাপে। আজও তার ব্যতিক্রমে আজ আমরা কথা বলবো, আপনারা সবাই জানছেন, ফিরছে তত্ত্বাবধায়ক সরকার। এই বিষয় নিয়ে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত মুখ, পরিচয় করে দিচ্ছি। ডান পাশে রয়েছেন জনাব আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং বাঁ পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, চেয়ারম্যান বিকল্পধারা বাংলাদেশ। আপনাদের দুজনকে মাই টিভি সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই শুরু করতে চাচ্ছি, সালাম ভাই আপনাকে দিয়ে শুরু করছি। যদিও অনেকগুলো বিষয় আছে, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সংশোধন বা বাতিলের বিষয়টি আছে, আজকে হাইকোর্ট বেশ কিছু রায় দিয়েছে, সেটি আপনাদের আলোচনার মধ্যে আসবে। আমি প্রথমেই যেটি জানতে চাচ্ছি তা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে মোটামুটি, বা তত্ত্বাবধায়কের যে বাতিল করে রায় দেওয়া হয়েছে সেটি বৈধ ছিল না, এটি হাইকোর্ট বলেছেন। তো এই যে বৈধ ছিল না হাইকোর্ট এতদিন পরে বলল, হাইকোর্ট বলল নিশ্চয়ই এর আগেও বিচারক ছিল, বিচার ব্যবস্থা ছিল, আবার সেটার জন্য আন্দোলন করতে হলো, এতটা রক্ত ঝরাতে হলো। সে ৭১-এ আপনারা রক্ত ঝরিয়েছিলেন, আপনি বীর মুক্তিযোদ্ধা। তারপরে এই ৫ দশক পরে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত রক্ত কেন ঝরাতে হলো? আপনাকে ধন্যবাদ, আমার সহ বিজ্ঞ আলোচক ওনাকে ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। রক্তের তো দোষ নাই, দোষ হইল শেখ হাসিনা আর খায়রুল হক। এদের মতো লোক যখন মানে ক্ষমতায় থাকেন এবং ক্ষমতাকে মিসইউজ করেন, তখনই এই অবস্থাটার সৃষ্টি হয়। এবং সেটার কারণটা হলো যে তারা আবার কখনো বিচারের আওতায় আসে না। বিচারের আওতায় আসে না বলে এই খায়রুল হককে আমরা বহুবার বলছি যে এখন পর্যন্ত কিন্তু তাকে আইনের আওতায় আনা হয় নাই। তার বিরুদ্ধে কেন আজকে যে রাষ্ট্রের যে এত কিছু ধ্বংস হয়ে গেল, যে এতগুলো প্রাণ ঝরে গেল, সরি, এর মধ্যে যদি দুই একজনকে মানে এর কারণে জবাবদিহিতে আনতে হয়, তার মধ্যে খায়রুল হক একটা দেশের প্রধান বিচারপতি থাকা অবস্থায় যখন এইরকম বিবেক বুদ্ধিহীন কাজ করতে পারেন, যে যার ভবিষ্যৎটা কি হবে, দেশ ও জাতির কতটুকু মঙ্গল হবে না অমঙ্গল হবে, এই জিনিসটা যখন তাদের বিবেচনায় আসে না, তখনই কিন্তু আসলে এই অবস্থার সৃষ্টি হয়। এবং এটার জন্য এর আগে আমি বলছি যে বিষয়টা সবচেয়ে আজকে এই দেশের এই অধপতনের জন্য সবচেয়ে বড় যদি দায়ী থাকে, এখানে আমার সামনে একজন বিজ্ঞ শিক্ষক আছেন। আসলে এই মেধাবী লোকগুলো এই রাষ্ট্রটার আজকের এই পতনের এই পর্যায়ে আসার জন্য সমাজের বিভিন্ন স্তরে যারা আছে, শুধুমাত্র শিক্ষক বলবো না বা বিচারক বলবো না, আজকে সেই মেধাবী লোকগুলোই কিন্তু রাষ্ট্রের ক্ষতিটা সবচেয়ে বেশি করছে, মানে তথাকথিত মেধাবী আর কি। তাই আমরা এর জন্যই বলবো যে শেখ হাসিনা যেমনি বলতেন ওই আর্মিদের দিকে, ক্যান্টনমেন্টদের দিকে দৃষ্টি দিয়ে যে খবরদার অবৈধ ক্ষমতা দখল করলে খবর আছে, ফাঁসি হবে, আইন করে রাখছি, ঠিক তেমনিভাবে আজকে যে এত সংস্কার টস্কার কথা বলে দিচ্ছে, এইগুলো কেন আজকে করা হয় না? আজকে অবৈধ দখল শেখ হাসিনা করে রাখলো, আজকে মানে অবৈধভাবে
সংবিধানকে মানে ছুঁড়ে ফেলে দিল এই খায়রুল হক, এবং শুধুমাত্র কি তার একটা মিনিমাম বেনিফিটের কারণে যে উনি সেই রায় দিয়ে চলে আসবেন, পরবর্তী পর্যায়ে একটা সুবিধাজনক পদ সে পাবেন, যেটা বেনিফিশিয়ারি সে হবেন। অথচ আইনে আছে, সংবিধানে আছে যে এই ধরনের কোনো সুযোগ তার পাওয়ার কথা না, তাই না? সে এর আগে কি তাহলে আমাদের বিচারপতিরা ছিল না? আজকে যদি এই প্রশ্নটা করি, আমরা তো এর আগেও বলছি যে সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই মানে সংবিধানে মানে নাই, ক্ষমতার বলে। তো সেই সময় তো মানে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা বলছিলাম যে তাদেরকে আইনের আওতায় আনা হোক, সুমোটোভাবে তাদেরকে মানে শোকজ করা হোক। যখন একটা দেশের মন্ত্রী, একটা বিরোধী দলের নেতা যখন বলতেছে যে নির্বাচন হয় নাই, আগের দিন রাত্রে আমরাও সেই ভোট সিল মাইরেই আমরা নির্বাচিত হয়েছি, নিজের স্বীকৃতি দিল, নিজে স্বীকার করলো। একটা পার্লামেন্টের সদস্য সেই সময় রাশেদ খান মেনন, যে আমি আমার বিবেকের তাড়নায় বলতেছি, বুকে হাত দেওয়া বলতে পারি, জনগণ আমাকে ভোট দেয় নাই, আমি এমপি হয়েছি। তারপরে তো সেই পার্লামেন্ট আমরা দেখছি কন্টিনিউ করছে। তো সেখানে বিবেক কোথায় ছিল? এই জন্য তো বললো যে বিবেকবান মানুষ আজকের এই মুক্তিযুদ্ধের, আজকে বিজয় দিবসের এই পর একটা মুক্তিযুদ্ধ হিসেবে এটাই জাতির কাছে প্রশ্ন যে এই কারণে কি যুদ্ধ করছিলাম, এই কারণে কি আমরা দেশ স্বাধীন করছিলাম, যে এই ধরনের বিবেকহীন মানুষগুলো মানে রাষ্ট্রের চালিকা শক্তিতে বসে থাকবে, আর চালিকা শক্তিতে বসে ইচ্ছা মতো যেভাবে তারা দমন পীড়ন নিপীড়ন নির্যাতন করবে। জি, নিশ্চয়ই আমরাও সেই দেশ, এই প্রজন্ম দেখতে চায় না বলেই আবার 24-এ সেই গণ অভ্যুত্থানের চূড়ান্ত রূপ নিল। আমরা আজকে এই পঞ্চদশ সংশোধনীর বাতিল নিয়ে কিছু অংশ, একটা যে রায়টা দিয়েছে তার উপর একটা প্রতিবেদন দেখে আসি। 2011 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সন্নিবেশিত কয়েকটি বিধান অসাংবিধানিক বলে বাতিল করেছেন হাইকোর্ট, যার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করার বিধান অন্যতম। তবে বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আগামী সংসদের হাতে ছেড়ে দিয়েছেন আদালত। সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে। দুটি রিটে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিল, যেটা এই বাতিল করাটা অবৈধ হয়েছে। সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন 44(2)তে সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট বসায় দিতে পারবেন, এটা অবৈধ। রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার, সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন, সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন। দিস অলসো হিটস দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন, এইটা মোটা দাগে বলেছেন। আর অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ওনারা কিন্তু ইন্ট্রাভাইরাস আল্ট্রাভাইরাস কোনোটাই বলেননি। ওনারা বলেছেন ওই বিষয়গুলো পরবর্তী পার্লামেন্ট দেখবে। বদিউল আলম মজুমদার সহ 5 আবেদনকারীর আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া রায়টিকে ঐতিহাসিক দাবি করে বলেন, এর মধ্য দিয়ে সংবিধানের প্রস্তাবনা ও কিছু অনুচ্ছেদ সংশোধনে গণভোটের বিধান ফিরে এসেছে। এটা ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না, কারণ আপনারা জানেন এটাকে দুভাবে বাতিল করা হয়েছিল। কাজেই আজকে পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হলো, সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যে বাতিল করা হয় সেই প্রতিবন্ধকতাটা আমরা আজকে পার হয়ে আসলাম। কিন্তু আমাদেরকে এখনও বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়, সেটার পুনর্বিবেচনা এবং সেটা পরিবর্তিত হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার। আদালতের এই রায়ের মধ্য দিয়ে জনগণ খুশি জানিয়ে বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন এবং জামায়াতের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার জন্যই সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলছেন, গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। তারা যে সমস্ত আর্গুমেন্ট উল্লেখ করেছেন সেগুলো প্রত্যেকটাই যুক্তিযুক্ত
এবং তার উপরে ভিত্তি করেই আদালত জাজমেন্ট দিয়েছেন এবং জনগণ তাতে খুশি, আমরাও খুশি। পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে গত 18ই আগস্ট সুশাসনের জন্য নাগরিকের পক্ষে বদিউল আলম মজুমদার সহ 5 জন বিশিষ্ট ব্যক্তি রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত 19 আগস্ট রুল দেন। এই রুলে ইন্টারভেনার হিসেবে বিএনপি, গণফোরাম, বাংলাদেশ জামাতে ইসলাম সংস্থা ব্যক্তি সহ বেশ কয়েকজন যুক্ত হয়। প্রতিবেদনটা দেখছিলাম আমরা। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনার কাছে ফিরি। আপনি যদিও চেয়ারম্যান বিকল্প ধারার, কিন্তু আপনি রাষ্ট্রবিজ্ঞানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ছিলেন এবং আপনি রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এগুলো পড়ান। ডক্টর নুরুল আমিন ব্যাপারী, প্রশ্ন হচ্ছে যে আমাদের এই প্রতিবেদনের ব্যাপারে আপনার কাছ থেকে পর্যবেক্ষণ জানবো, কিন্তু সাথে একটি প্রশ্ন, তা হচ্ছে যে একটি সুশাসন, যে সুশাসনের প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, বিজয়ের মাস, সেই জুৎসই বিচার ব্যবস্থা, সুশাসন কায়েম কিংবা জুৎসই এই রাষ্ট্র ব্যবস্থা আসলে কতদিন লাগবে? আর 5 দশক তো অতিবাহিত হলো, গলতটা কোথায় এই আপনার রাষ্ট্রের, মানে আমাদের যে রাষ্ট্রের যে বিজ্ঞান পরিচালনা যারা করছেন সেখানে কি গলদ দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ, সহ বিজ্ঞ আলোচক সালাম ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি তার বক্তব্য দেওয়ার জন্য। সুন্দর বক্তব্য উত্থাপন করেছেন আপনি। আমাকে যেভাবে প্রশ্নটি করলেন তাতে খুব সম্ভবত আমার একটু তাত্ত্বিক বিশ্লেষণে যেতে হয়। এই জন্য একটি দেশের কনস্টিটিউশন কিন্তু ওই দেশটি পরিচালিত হওয়ার মূল চাবিকাঠি, এবং কনস্টিটিউশনটি সাধারণত যেই দেশের বিষয়গুলো, ইনস্টিটিউশনগুলো সেই দিকে লক্ষ্য রেখেই প্রণয়ন করতে হয়, এবং এট দ্য সেম টাইম আমার দেশের পলিটিক্যাল ইকোনমিটা কি তার উপর গুরুত্ব দিতে হয়। যেমন আপনি মনে করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন আর চীনের কনস্টিটিউশন কিন্তু এক প্রকৃতির না। আবার গ্রেট ব্রিটেনটা আমরা দেখি আনরিটেন কনস্টিটিউশন। সিমিলারলি নিউজিল্যান্ডের কনস্টিটিউশনও দেখব প্রায় আনরিটেন কনস্টিটিউশন। তাই এইখানে প্রশ্ন হচ্ছে আমাদের কনস্টিটিউশনটা প্রথম গলদ দেখা দিয়েছে প্রথম থেকে, যেটি আজকে প্রশ্ন উঠেছে কনস্টিটিউশন কি রাখবো না আংশিক রাখবো না পুরো বাতিল করব। তো সেটি হয়েছে, এটা প্রণীত হয়েছিল বিশেষ করে ওই গণতন্ত্রের আকাঙ্ক্ষা আমাদের, যেটা যুদ্ধটা হয়েছিল 71 সালে গণতন্ত্রের রক্ষার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমার বিশ্লেষণটা যদি আমি এভাবে করি যে আমরা দেখব একটি দেশে কনস্টিটিউশন প্রণয়নের জন্য খুব সময়ও লাগে, আবার দেখবে এটার অনেকগুলো জটিলতার সৃষ্টি হয়। যেমন করে পাকিস্তানের কনস্টিটিউশন দেখবেন 9 বছর সময় লেগেছে, ভারতের কনস্টিটিউশন প্রণয়ন করতে 2.5 বছর লেগেছিল, আমাদের দেশে কনস্টিটিউশন 9 মাসের মধ্যে প্রণয়ন করেছে। সুবিধা কী ছিল? সুবিধা ছিল ওই পাকিস্তানের কনস্টিটিউশন 9 বছর লাগার পিছনে ছিল ওই পাকিস্তানের ওই সময়ে পলিটিক্যাল ইকোনমি কী ছিল, সামন্তদের হাতে ক্ষমতা কতটুকু ছিল, আবার আমি দেখব পীরদের হাতে কতটুকু ছিল, আবার দেখব পূর্ব পাকিস্তানে জমিদাররা যখন হিন্দু জমিদাররা চলে গেল তখন আমরা দেখব জমিদারি প্রথা বাতিলের একটা প্রস্তাব আসলো। এই সমস্যাগুলির জন্য কিন্তু আমরা দেখব 9টি বছর লেগেছে। এই জন্যে আমরা বলি কনস্টিটিউশন ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ পাওয়ার রিলেশনশিপ ইন এ সোসাইটি। কনস্টিটিউশনটি হচ্ছে একটি সমাজের ক্ষমতা সম্পর্কিত আত্মজীবনী, অর্থাৎ আমার সমাজ যেটা, ওই সমাজের আইন রূপ কনস্টিটিউশন ওইভাবে প্রণয়ন করতে হয়। সেই ক্ষেত্রে আমি দেখব আমার কনস্টিটিউশনটা কিন্তু অমনভাবে প্রণয়ন করা হয়নি। একদিকে গণতন্ত্র আছে, আবার সমাজতন্ত্র আছে, আবার দেখবেন আপনি একদিকে যেমন জাতীয়তাবাদ আছে, আবার দেখবেন সমাজতন্ত্র কিন্তু কন্ট্রাডিক্টরি দুটার সাথে। আবার গণতান্ত্রিক যে ব্যবস্থা পুরো ওয়েস্টার্ন ডেমোক্রেসির সাথে কিন্তু ওই সমাজতন্ত্র সংঘাত ছিল। কোন সমাজতন্ত্র? ওই সময় চীনের সমাজতন্ত্র অথবা রাশিয়ার সমাজতন্ত্র। তাহলে সেই দিকে করে কী করলো, আওয়ামী লীগ কিন্তু কখনো সমাজতান্ত্রিক পার্টি ছিল না, কখনো আওয়ামী লীগ পাকিস্তান আমলের সমাজতন্ত্রের কথা বলেনি। কী জন্য সমাজতন্ত্রের কথা বললো? ওই যুদ্ধের সময় কৃষক শ্রমিক যুদ্ধে অংশগ্রহণ করছে, তাদের আত্মাহুতি দিয়েছে, ওই রক্তের কিছু বিনিময় হিসাবে সুবিধা দিতে চেয়েছিল, ফলশ্রুতিতে সে ফলশ্রুতি হলো। কিন্তু স্পিডটাকে তারা
পূরণ করতে পারে নাই। আমি যদি আরেকটু তাত্ত্বিক দিকে যাই তাহলে দেখব আওয়ামী লীগ ছিল প্রকৃতপক্ষে একটা পেটিবুর্জা পার্টি, মধ্যবিত্ত শ্রেণীর পার্টি। মধ্যবিত্ত শ্রেণীর পার্টি কখনো সমাজতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। সিমিলারলি ওই পার্টিটা যদি পুঁজিবাদী ব্যবস্থায় না ফিরতে পারে তাহলে কিন্তু পারে না। কিন্তু ডক্টর আমিন, মানে সংবিধান তো নিশ্চয়ই সময়ের সাথে পরিবর্তন কি হচ্ছে তো বিভিন্ন দেশে, নাকি এটা একদম যেটি করা হয়েছে সেটি হয়তো 71-এ 72-এর যেগুলো যে বিষয়গুলো ছিল এখন 50 বছরের পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে সংযোজন বিয়োজনের সুযোগ তো আছে নাকি? এটা অবশ্যম্ভাবী। অর্থাৎ যে অ্যামেন্ডমেন্টের কথা এখন যে আপনার মানে রিফর্মের কথা যেটি বলতেছেন এটি তো কন্টিনিউয়াস প্রসেস। মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন কতবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা হবে। অর্থাৎ সময়ের সাথে দাবির সাথে খাপ রেখে খাপ খাওয়ায় কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে। এটা তো কন্টিনিউয়াস প্রসেস, নেভার এন্ডিং প্রসেস। জি, একটা বিষয় যদিও আমরা বিস্তারিত এইটার এখনো পাইনি, হয়তো সেটি হচ্ছে যে এখন কনস্টিটিউশনে বা নির্বাচনী ব্যবস্থায় যদি তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনার কথা বলা হয়, তাই এখন তো আমাদের অন্তর্বর্তী সরকার, তো নির্বাচন কি তাহলে সেখানে কোনো আবার কি তত্ত্বাবধায়ক নাম নিতে হবে, না এই সরকারি করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার আছে? সেখানে হয়েছে এটাকে যখন থেকে কার্যকলাপ শুরু হবে তখন এই নামে ধারণ করতে হবে। এখন ওই সময় পর্যন্ত কখন কি হয় এটা দেখতে হবে। আর আমার মনে হয় এই ব্যাপারগুলোকে আবার পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করতে হবে। কারণ এই যে ইউনূস সাহেব যেটা শুরু করেছেন ওটা কিন্তু পাশ করতে হলে পার্লামেন্ট পাশ করবে। তো পার্লামেন্টে তো আর ইউনূস সাহেব যাচ্ছেন না, আমার যা মনে হয় উনি ওনার পার্টি উনি তৈরি করবেন না। তার যেই পার্টি একটা বড় পার্টি কোনটা, বিএনপি। তো বিএনপির সাথে তো তার আলোচনা করতে হবে, কারণ বিএনপি পার্লামেন্টে যদি বলে আমি পাশ করব না তাহলে তো পাশ হবে না। ফলশ্রুতিতে আমরা দেখব পলিটিক্যাল পার্টির উপরে নির্ভর করবে এই সংস্কারটা হবে কি হবে না। এবং সেই প্রেক্ষাপটে আমার মনে হয় বর্তমানে যারা আছেন তাদের অগ্রসর হওয়া উচিত। সিমিলারলি তত্ত্বাবধায়কটাও প্রকৃতপক্ষে আলাপ আলোচনার মাধ্যমে সবার সাথে যেন এটার পজিটিভ দিকগুলো তুলে ধরতে হবে এবং এভাবে অগ্রসর হতে হবে। নিশ্চয়ই আপনার কাছে ফিরবো জনাব আব্দুল সালাম, আপনার কাছে আবার একটু ফিরি। সেটি হচ্ছে প্রতিবেদনটা আপনিও দেখেছেন, সাথে একটু যোগ করি। সেটি হচ্ছে যে সংবিধানের জাতির জনক 7ই মার্চ সহ কয়েকটি ধারা সংসদের জন্য রেখে দিয়েছে। তার মধ্যে এর আগে যখন এই পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল আপনি জানেন যে সেখানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ফিরিয়ে আনা হয়েছিল, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছিল, যেটি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে আপনারা সহ আপনাদের সমমনার দলগুলো আবার ফিরিয়ে আনার আন্দোলন করলো। একই জায়গায় আপনি কি বিশ্লেষণের সুযোগ পেয়েছেন যে এখনকার যে অন্তর্বর্তী সরকার, এই সরকার আগামী নির্বাচনে কি তত্ত্বাবধায়ক নাম নিয়ে ইলেকশন করতে হবে, না অন্তর্বর্তী সরকার হিসেবেই ইলেকশনে যেতে হবে, নাকি আমাদের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা করতে হবে এটি জানার জন্য? এটা হলো কি, রায় বলেন, সংবিধান বলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, যাই বলেন না কেন, কথাটা হলো যদি আমি না মানি কোনোটাই কিছু না। আর না মানলে আমাকে আইনের আওতায় আনা হবে কিনা বা আমাকে জবাবদিহিতা করতে হবে কিনা, সেটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকে, যে যত কিছু থাকবে। যে ভাই যেটা বললেন না যে কিছু দেশে তো আছে যে কোনো সংবিধানই নাই, দেশ চলতেছে না, চলছে। বিষয়টা হলো এটা যে আমরা তো বলতেছি বারবার যে এখানে সংবিধান ছিল, সংবিধানকে কাটাছেঁড়া করছে বুঝলাম, কিন্তু তারপরও তো সেটা মানে নাই, আজকে ফ্যাসিস্ট হইলো কেন এই সরকার? সংবিধান না মানার কারণেই। আজকে সেটাকে আগে বিচারের আওতায় আনেন। আবার এটা যেই করবে, আবার সেটা সে বিচারপতি হোক, সেটা সচিব হোক, সেটা প্রধানমন্ত্রী হোক, এটা বিশ্ববিদ্যালয় ভিসি হোক, যেই হোক না কেন, অর্থাৎ কেউ আইনের ঊর্ধ্বে না। কিন্তু এখানে আইনটা হলো কার জন্য? যে আইন বানায় সেই আইন ভাঙে, আর সাধারণ যারা সে আইন ভাঙলে সে গ্রেপ্তার হয়। বিষয়টা হলো এখানে যে প্রয়োগ নাই, প্রয়োগটা ব্যক্তি দেখে হয়। এই দেশে তো আমরা দেখছি যে প্রধান বিচারপতিকে কিভাবে মানে হ্যাস্তন্যস্ত করে বলা চলে যে তাকে বিদায় করা হয়েছে, সেটা কি আইনে আছে? আজকে তো আমার তো আজকে বিবেক কোথায় ছিল? তখন আমি যদি বলি আজকে যে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যারা বিচারক হয়েছিলেন
সেটা আজকে সেখানে নীতি নৈতিকতা কোথায় ছিল? সবচেয়ে বড় কথা, যদি আমি এইটাতে পরিবর্তন না আনি, এবং এই পরিবর্তনটা কখন আসবে, একটা হলো যে তার নৈতিক পরিবর্তন, আরেকটা হলো যে তার সামাজিকভাবে, অর্থাৎ তার আইন তাকে বাধা দিচ্ছে, এটা সে করলে তার আইনটা প্রয়োগ হবে, প্রয়োগ হলে সে ব্যবস্থা হতে, দুইটার একটাও নাই। আজকের ক্ষমতায় থেকে আওয়ামী লীগের প্রধান সম্পূর্ণ সব কিছুকে সব ম্যাসাকার করে দিছে। পুলিশ যারা জনগণের বন্ধু হবে, তাকে তো আমরা দেখছি যে রাস্তায় কিভাবে ব্যবহার করেছে, এবং তারা নিজেরা কিভাবে ওপেনলি বলছে, পুলিশের সিনিয়র কর্মকর্তা বলছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে নাকি, আমরা আনছি। তো তাকে কি তখন হাইকোর্ট তাকে শোকজ করছে? তাই না? আজকে আমরা তো এমনও দেখছি যে সাধারণ একটা পথচারীকে পর্যন্ত তারা বিচারের আওতায় নিছে। একটা সাংবাদিক, আপনি যদি মানে অযৌক্তিক একটা কথা বলছেন, তার জন্য তাকে কল করা হয়েছে। তো সবচেয়ে এই জন্য বিষয়টা হলো যে যার দায়িত্বগুলো যদি আমরা নিজস্ব পালন করি, এবং সেই নীতি নৈতিকতা বোধ যদি আমার মধ্যে থাকে, ওই যে তাহলে যেখানে আইন নাই, যারা সংবিধান নাই, তাহলে ওরা কীভাবে চলতেছে? বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সচেতন। ওই যে আমি প্রথমে যে কথাটা বলছি, আপনার 5ই আগস্টের পরে কয়েকদিন তো পুলিশ টুলিশ কিছুই ছিল না, দেশে তো ম্যাসাকার হয়ে যাওয়া উচিত ছিল। যে সমস্ত সভ্য দেশ, ওই সমস্ত দেশে যদি এই কয়েকদিন পুলিশ না থাকে, কত যে রেপ হবে, কত যে লুটতরাজ হবে, কত যে আগুন হবে, হয় নাই। কারণ এটা হলো যে একটা এইখানে মানুষের সেফ সেলসেন আছে। পাশাপাশি সেই সময় আজকে যে যত কথাই বলেন না কেন, এখনও বিএনপির অনেক সমালোচনা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এমনকি আমাদের অসুস্থ হয়ে যাওয়া আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে জাতিকে দিক নির্দেশনা দিচ্ছে, সবাই কিন্তু মাইনে নিচ্ছে, সেটা সবাই মাইনে নিচ্ছে। আজকে এই যে উনি তো মনে করেন একটা দল করে, বিরোধী দল করে, একটা পেশায় আছে, তারপর তো যখন মানে ওই বিরোধী দল হওয়ার কারণে উনিও কিন্তু নিষ্পেষিত হয়েছে। অর্থাৎ কিন্তু তারপর বলে কি উনি কিন্তু এই 5ই আগস্টের পরে ওই যে নিষ্পেষিত কাজদার হয়েছে, সেকে তার একটা ঢুস মারতে যায় নাই, তার বিবেকটা সেখানে কাজ করছে। এই জন্য এই বিষয়টা হলো আমাদের দুঃখটা হলো এখানেই, যে আজকে এর জন্য বলি যে যুদ্ধকার করে দেশ স্বাধীন করলাম আমরা। আজকে মনে করে এই মানুষ যেখানে $1 হইলে এই দেশে একটা টাকা হইলে একটা লোকের সারাদিন চলে যায়, সেই দেশের চাহিদা মানুষ এত কম, কিন্তু আজকে চাহিদা যাদের, ওই হাজার হাজার কোটি টাকা ব্যাংক খায় ফেলে, আজকে মাটি খায় ফেলে, আজকে নদী খায় ফেলে, আজকে সেই সমস্ত আগ্রাসী যারা আছে তাদের বেলায় তো আইন থাকা অবস্থা আইন প্রয়োগ হয় না। ইসলাম ভাই, আপনি আইন দিয়ে সংবিধান দিয়ে আপনি কি করবেন? জি, নিশ্চয়ই এই আলোচনায় ফিরবো। এই দুর্নীতির বিষয়ে আজকে দুদক থেকে জানানো হয়েছে 9টি প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী, তার বোন এবং ছেলে এবং মেয়ের টিউলিপ সিদ্দিকী সহ তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে। এমপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের কাছে আমরা ফিরছি। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে তত্ত্বাবধায়ক হয়তো ফিরবে, এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতো নামটা যাই হোক না কেন, তো তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল যদি হয় পরবর্তীতে, তাহলেই কি নিশ্চিত হওয়া সম্ভব যে আসলে মানুষের ভোটাধিকার, নিরপেক্ষ ভোট এগুলো প্রতিষ্ঠা হয়ে যাবে? এর আগে সেই তত্ত্বাবধায়ক তো ছিল, আবার বাতিল হলো, সেইটা নিয়েও অনেক বিতর্ক ছিল। তাহলে ফিরলেই কি আসলে মানুষ যে রায়টা দিবে তারই প্রতিফলন হবে, নাকি আরো কোনো কিছু দরকার হবে? আমরা যদি বাস্তব দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কটা নির্বাচন হয়েছে, তুলনামূলকভাবে কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশন হয়, তুলনামূলকভাবে। কারণ আমরা দেখব সমালোচনা তো হবেই, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু তত সমালোচনা হয় না, সবাই কিন্তু মেনে নিয়েছে এই নির্বাচনগুলোকে। আর তত্ত্বাবধায়ক সরকারটাও কিন্তু এসেছিল ওই সময় এরশাদ বিরোধী আন্দোলনে অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলোর আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, এবং সেটা আমরা দেখব পরপর 3টি ইলেকশন সুন্দর হয়েছে। এখন আমার মনে হয়, আমি এখানে বারবার একটি কথাই বলি, এটি বিশেষ করে নির্ভর করবে বিএনপির উপরে। বিএনপি সবচেয়ে এই মুহূর্তে বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা আলোচনা করি সবচেয়ে বড় দল, হ্যাঁ, এবং তার গ্রহণযোগ্যতাও
অনেক বেশি। আর বিএনপির সাথে যে 65টি দল আছে, ছোট ছোট দল, এগুলো আমি যতটুকু জানি বিএনপির দিকে তাকিয়ে থাকে। বিএনপি যে সিদ্ধান্ত নেয় ও ধরনের সিদ্ধান্ত নেয়, কিছু আলাপ আলোচনা করে, কোনো কিছু সমালোচনা হয়তো বা মৃদুভাবে করে, কিন্তু বিএনপির সিদ্ধান্তটা নিয়ে যায়। মৃদুভাবে কেন করেন? মৃদুভাবে করে ওই যে কথাটি দূরে সরিয়ে দিবে, যে কথাটি যে আমরা মাঝে মাঝে আমাদের টক শো গুলোতে আলোচনা করি। হ্যাঁ, এখানে তো একটি যেই ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে ইনস্টিটিউশন গড়ে উঠেছে, গণতন্ত্র বিকশিত হয় নাই, ফ্যাসিজমের যে একটা আপনার প্রভাব, হ্যাঁ, সেটা তো রয়ে গিয়েছে। কারণ ওই যে মানুষ যেটা হয়েছে, যদি ইনস্টিটিউশন গড়ে উঠতো তাহলে ইনস্টিটিউশনের স্বার্থের দিকে তাকিয়ে কথা বলতো, ব্যক্তি স্বার্থের চেয়ে বেশি কথা বলতো। কারণ দেখা যেত ইনস্টিটিউশনগুলির প্রতি বেশি প্রাধান্য দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্প্রতি না, বেশ কিছুদিন থেকে আপনি দেখছেন যে তার বক্তৃতায় এই যে এখনকার মানুষের যে চেতনা, মানুষের যে যা চাচ্ছে সেদিকের উপর নির্ভর করে নেতাকর্মীদের ওভাবে আগাতে বলছে। তো আপনার কি আশাবাদী? আমি গত 3টি টক শোতে বলছি, আবার অনেক সময় বেশি বলা হয়ে গেলে বলবে যে নুরুল আমিন স্যার এত বেশি বলে কেন। ইভেন জামাতের আমিরের বক্তব্য আমরা দেখছি, আমি একে একে উত্তরটা দিয়েছি। এই আন্দোলনটা আমি দেখব, সালাম ভাই এখানে উপস্থিত আছেন, আমার চেয়ে তিনি বেশি জানবেন, তিনি সংগঠনের উচ্চ পর্যায়ের একজন নেতা। আমি কিন্তু তারেক রহমান সাহেবকে যদি নাম্বার দিতে বলেন, আমি সবচেয়ে আমার হাতে যত নাম্বার আছে তত নাম্বারটাই দিব। এই জন্য দিব যে জনাব তারেক রহমান সাহেব কিন্তু আপনি দেখবেন তার পার্টির নেতৃস্থানীদের প্রতি তাকিয়ে কিন্তু সিদ্ধান্ত দেন না। আমি যতটুকু জানি তিনি তাকিয়েছিলেন কিন্তু তৃণমূলে, এবং সিদ্ধান্তটা সঠিকভাবে তৃণমূল থেকে আসছে। আপনার প্রশ্নটার উত্তর আমি এমনভাবে দিতে চাচ্ছি, এই যে আন্দোলনটি এখানে হলো, এই আন্দোলনে কিন্তু জনাব তারেক রহমান সর্বদা সবসময় তিনি লক্ষ্য রেখেছেন কোন দিকে যায়, এবং যারা আন্দোলন করেছে আপনার ওই কোটা বিরোধী থেকে শুরু করে এবং বৈষম্য বিরোধী যারা, তাদের সাথে কিন্তু তার যোগাযোগ ছিল। শেষে যে লোকগুলি এসেছে আগস্ট মাসে 5 তারিখে, প্রতিটি রাস্তা আপনি দেখবেন লক্ষ লক্ষ জনতা ছিল। এটি কিন্তু তার পার্টিকে তার ইনস্ট্রাকশনে কিছু কাজে লেগেছে। এটা এসেছে জামাতের কথা যেটা বললেন, আমি জামাতের কন্ট্রিবিউশনও আমি স্বীকার করব, কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল বিএনপি এবং তারেক রহমান সাহেবের বেশি। প্রফেসর নুরুল আমিন, আপনি যে কথাগুলো বললেন এইগুলো কি আসলে আপনি অধ্যাপক ডক্টর নুরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান, সেখানটার সামাজিক অবস্থার আলোকে বলছেন, না আপনি কোনো পরবর্তীতে সুবিধা পেতে পারেন সেই জন্য বিকল্প ধারার চেয়ারম্যান হিসেবে বলছেন? আমি আপনাকে প্রশ্ন উত্তরটা সঠিক দিয়ে দিচ্ছি। জি, সালাম ভাই এখানে আছেন, তিনি হয়তো বা স্বীকার করবেন না, তারেক রহমান সাহেব যে নির্বাচনে যাননি, এটাই কিন্তু বড় একটা কন্ট্রিবিউশন। 24 সালে নির্বাচন যাননি, তার কন্ট্রিবিউশন, ম্যাডাম খালেদা জিয়ার কন্ট্রিবিউশন। আমার চেয়ে বেশি সালাম ভাই বলতে পারবেন। আমি যতটুকু শুনেছি, অথেন্টিক সোর্সে শুনেছি, ম্যাডাম খালেদা জিয়া স্পষ্ট বলেছে স্ট্যান্ডিং কমিটির 2-1 মেম্বারকে, যেন আমাকে বিদেশে যেতে না দিও, আমি লাশ হব, তথাপি আমাকে বিদেশে যাওয়ার বিনিময়ে শেখ হাসিনা ওয়াজেদের সাথে কম্প্রোমাইজ করবে না, অর্থাৎ নির্বাচনে তোমরা যাবা না। সিমিলারলি তারেক রহমান সাহেব ওই যে কথা আমি বলেছি, তৃণমূলে বলেছে তোমরা কি 120টা আসনের কথা প্রশ্ন করলাম, তৃণমূল থেকে প্রশ্ন করা হয়েছিল যে 120টা আসনের বিনিময়ে কি আপনি ইলেকশনে যাবেন কিনা। তারেক রহমান বলছেন তোমরা কি বলো, তৃণমূল থেকে চট্টগ্রামে যেটা আমি এখনো জানি, আমার কানে বাজে, সাথে সাথে বলেছে যে না যাব না, বলছে এই সিদ্ধান্তই বহাল থাকবে। আরেকটু বলে দিচ্ছি আমি পরে সালাম ভাই থেকে ফিরে। জি সালাম ভাই, আমাদের একই জায়গায়, সেটা হচ্ছে অনেকগুলো একটি সুষ্ঠু ভোট হওয়ার জন্য অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তী সরকারের পরে যে নির্বাচনী ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী বছরের শেষের দিকে নির্বাচনের একটা হতে পারে। সেখানে মনোনয়ন বাণিজ্য হবে না, কিংবা ত্যাগীরা অথবা দেশপ্রেমিকরাই মনোনয়ন পাবে, এতটুকু নিশ্চয়তা কি বিএনপির জায়গা থেকে আমরা পেতে পারি? খুব ছোট্ট করে শুনবো। এটা হলো যদি আমি বলি যে একেবারেই হবে না, তাহলে তো এটা মিথ্যা কথা হবে। বিষয়টা হলো যে কোনো প্রসেসই 100% পারফেক্ট তো আপনি পাবেন না, কিন্তু তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম হচ্ছে কিনা সেটাই দেখা। যেমন নুরুল আমিন ভাই যেটা বললেন যে নির্বাচন হয়েছে কয়েকটা, কিন্তু তার মধ্যে দিয়ে
তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে কয়টা নির্বাচন হয়েছে অন্যগুলোর চেয়ে গ্রহণযোগ্যতা বেশি ছিল। কিছু যে হয় না সেটা তো, কাজেই আপনি সব কিছু 100% পারফেক্ট পাবেন সেটা না। যেমন গণতন্ত্রই যেখানে 100% পারফেক্ট একটা প্রসেস, একটা নীতি, সেটাও না, কিন্তু তারপরেও সব কিছুর মধ্যে বেটার গণতন্ত্র, এটাই তো। এই জন্যই আজকে সেই কারণে একজন বললাম না যে আজকে কি শেখ হাসিনা নির্বাচন দেয় নাই কি, তাহলে বিএনপি চলে আসবো, তারেক রহমান ওপেন নিশে বলছে, তাই না? এই কারণে দেয়া যাবে না। যেমন এখনও অনেকে বলে নির্বাচন পিছাইতে হবে, না পিছাইলে বিএনপি চলে আসবে। অর্থাৎ ওটা তো ভালোর জন্য না, ওটা তো আলটিমেটলি খারাপই বয়ে আনে। তো এর জন্যই বিষয়টা যে আপনি তারেক রহমান সাহেবের যে বিষয়টা আনলেন, এটা কিন্তু দেখেন তারেক রহমান আজকে কে বা খালেদা জিয়া কে, এটা কিন্তু একটা রাজনীতির মানে প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের রাজনীতিটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত। একটা হলো আধিপত্যবাদী শক্তির পক্ষে যে আওয়ামী লীগ রাজনীতি করে, এটা গতকালকে মোদি সাহেবের স্টেটমেন্টে কিন্তু আবার সেটা স্টাবলিশড হয়ে গেছে যে তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে না। যে কারণে বাংলাদেশের ক্ষমতায় আসতে হলে তাদেরকে বাংলাদেশের জনগণকে দরকার হয় না, ভারতের সমর্থনেই, ভারতের প্রভাবেই বা ভারতের ব্যবস্থাপনায় তাকে ক্ষমতায় আনা হয়। আর বিএনপি হলো এখানকার জনগণের দল, যেটা এই দেশের রাজনীতিটা জাতীয়তাবাদী রাজনীতি, যেটা আজকে বাংলাদেশের এটা পরিষ্কার। সেই কারণে আজকে তারেক রহমান সাহেব একটা প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু নেতা হয়ে আসছে, হঠাৎ করে নেতা হয়ে এখানে বসে যায় নাই। এবং ডে বাই ডে আজকে জনগণ, যেটা 2 দিন আগে অনেকেই তার সমালোচনা করত, তার কোয়ালিটি, তার ক্যাপাসিটি নিয়ে অনেক সমালোচনা করত, এখন কিন্তু তারাই বলতেছে যে না, ঠিকই তার যোগ্য বাবার মতো বা যোগ্য মায়ের যোগ্য সন্তান হিসেবে সে কিন্তু সে নিজেকে বিল্ড আপ করছে। এই আন্দোলনের মধ্যে দিয়ে একটা যেটা লাভ হয়েছে আমাদের বিএনপির বা ইসের মধ্যে দিয়ে, যে তারেক রহমান সাহেব আগে অনেকের সমালোচিত ছিল, এখন সে জাতীয় নেতা। জি, আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনার কাছে খুব ছোট্ট করে জানতে চাই, একজন মুক্তিযোদ্ধা, 71 সালের রণাঙ্গনে আপনি যুদ্ধ করেছিলেন, ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা, কিন্তু সেই বিজয়ের দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্যাটাস, ভারতের ঐতিহাসিক বিজয়, এই বিজয়কে তিনি বলছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে? এটা হলো যে এতদিন এটা চুপ্পু শয়তান বলে না, অর্থাৎ এটা থলের বিড়াল ছিল, এটা বের হয়ে গেছে। যে কথাটা, এটা সত্যি কথা, যেটা আমরা বিশ্বাস করি যে ভারত তো সেই স্বাধীনতার পর থেকেই চেষ্টা ছিল যে বাংলাদেশকে তার একটা বাজার হিসাবে কিভাবে ব্যবহার করা যায়। তো এতদিন চেষ্টা করে, প্রথম দিকে চেষ্টা করছে, মানে কিছুটা সফল হয়েছে, সেটা ব্যর্থ হওয়ার পরে আবার চেষ্টা করছে। ফাইনালি গত 15 বছর তার অনুগত একটা সরকার শেখ হাসিনার নেতৃত্বে এখানে বসাইছিল। এবং সেটা তো সবাই জানে যে এই দেশের জনগণ তাকে নির্বাচিত করে নাই, তারাই তাকে মনোনীত করে এখানে বসাইছে। তো এখন সেটাই যখন এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তার বিতরণ যখন হলো, তার সবচেয়ে বেশি মনে কষ্ট পাইছে ভারতের নরেন্দ্র মোদী, যে এরকম তাদের একটা লোক এইভাবে বিতাড়িত হয়ে গেল। তেমন এই জন্য আসল কথা, কারণ এটা হলো সবচেয়ে বড় দায়ী হলো এর জন্য আওয়ামী লীগ, তাদের মানে নতজানু পররাষ্ট্রনীতির কারণে। কারণ আমরা দেখছি এই কথাটা আজকে মোদী হয়তো প্রধানমন্ত্রী বলছে, কিন্তু ভারতের বহু সেকশন কিন্তু এই কথাটা আগেও বলছে, তাদের চলচ্চিত্রের মধ্যে তারা প্রকাশ্যে এই কথাটা নিয়ে আসছে। বিভিন্ন সময় আমাদের এটা বলতে পারছে এই কারণেই, কারণ আমাদের বিভিন্ন আওয়ামী লীগ আমলের মন্ত্রীরা তারা বলছে যে ভারতের অবদানকে আমরা অস্বীকার করতেছি, অর্থাৎ ভারতে যেমন আমাদের স্বাধীনতাটা দিয়ে দিছে, কিন্তু এটা একটা মুক্তিযুদ্ধ, এটা তো আমি স্বীকার করতে পারি না, এটা কাজে এটা ধিক্কার জানাই তাদের, এটা এর চেয়ে বেশি কিছু বলার। অনেক ধন্যবাদ। শিষ্টাচার বহির্ভূত। জি, ডক্টর রুহুল আমিন ব্যাপারী, এটা কি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কতটা আঘাত, আপনি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে কি বলবেন? আধুনিক কালে সাধারণত একটি দেশের সার্বভৌমত্ব যেটা, সেটা নষ্ট করা খুব কঠিন ব্যাপার, এবং ইভেন জমি দখল করা খুব কঠিন ব্যাপার। নরেন্দ্র মোদী যেটা উচ্চারণ করেছেন তার অন্তরে জ্বালা আছে, প্রচণ্ড জ্বালা। কারণ ভারত তো এভাবে একটা আধিপত্যবাদী শক্তি, আমরা যেটা দেখেছি সিকিমকে নিয়ে যেটা করেছে, তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে ব্যবহার তারা করতেছে, প্রতিবেশী একটি রাষ্ট্রের সাথে কিন্তু ভারতের সম্পর্ক ভালো না। তবে অমনভাবে স্পষ্ট করে অন্য রাষ্ট্র সম্পর্কে বলা সাহস দেখে না। এখানে সাহসটা দেখিয়েছে
বিগত দিনের পতিত সরকার এত সুযোগ সুবিধা দিয়েছিল এবং তার একটা সার্বভৌম দেশের মর্যাদাটা তিনিই রাখেন নাই। অর্থাৎ এই যে নিজের দেশের সার্বভৌমত্বের মর্যাদা তিনি রাখেন নাই বিধায়ী কিন্তু ভারত আজকে এটা বলতে সাহস পেয়েছে। এবং আমরা দেখব আগেও কয়েকবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যারা ছিলেন তারা বলছেন যে স্বাধীনতার যুদ্ধে আমরাই যুদ্ধ করেছি, অর্থাৎ আমাদের মুক্তিযোদ্ধাকে মূল্যায়নটা করতে তারা হীনতার পরিচয় দিয়েছে। আসলে কিন্তু আপনি দেখেন এই 9 মাসের যুদ্ধে একদম পুরোপুরি 15-20 দিন আগে অথবা 1 মাস আগে তারা ইনভলভ হয়েছে। এর আগে প্রতিটি বিষয় মুক্তিযোদ্ধারা করেছে, প্রতিটি সেক্টরে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, একদম বিজয়ের লগ্নে তারা এসেছে। তাও এসেছে আমি বলি কী জন্য? তাদের স্বার্থ রক্ষার জন্য। ওই যে শক্তিশালী পাকিস্তান, এটা যেন ভেঙে দুটো ইস্টার্ন পার্টটা যদি ভেঙে যায় তাহলে তাদের সুবিধা হবে। আমি আপনার যেহেতু সময় নেই, আমি মোহাম্মদ আইয়ুব অ্যান্ড কে সুব্রামানিয়াম, বর্তমান ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তার দাদা হচ্ছে কে সুব্রামানিয়াম। তার একটি বই আছে দি লিবারেশন ওয়ার। ওই বইটি স্পষ্ট লেখা আছে, ইন্দিরা গান্ধী যখন তাকে জিজ্ঞেস করলো, উনি তখন ডিফেন্স সেক্রেটারি ছিলেন, যে আমি কী জন্য যুদ্ধে যাব, তখন বললেন যে আপনার পিতা জওহরলাল নেহরু 1952 সালে অল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে বলেছিল একটি প্রশ্নের প্রেক্ষাপটে যে এই স্বাধীনতা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার স্বাধীনতা অল্পকালীন, কিছুদিনের মধ্যে আমরা একটা রাষ্ট্রে রূপান্তরিত করব। এই সুযোগটা আর পাবেন না, বা ছেড়ে দিলে 1000 বছরে পাবেন না। ওই সুযোগটা তারা কি করেছে? গ্রহণ করে নিয়েছে। অর্থাৎ তাদের স্বার্থে তারা যুদ্ধ অংশগ্রহণ করেছে, আর আমাদের স্বার্থে স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা দেশটাকে স্বাধীন। অনেক ধন্যবাদ ডক্টর নুরুল আমিন ব্যাপারী, এবং অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আব্দুল সালাম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরা সর্বশেষ বলতে চাই, আমাদের পতাকা, আমাদের মান, সত্য সুন্দর বিজয় নিশান। সেই বিজয় নিশান ধরে রাখার জন্য আমাদের এই প্রজন্ম রক্ত দিতে প্রস্তুত। সুতরাং যে যাই বলুক না কেন, সবার আগে দেশ, দেশের জন্য আসুন সবাই একসাথে হয়ে কাজ করি। আল্লাহ হাফেজ।